Greetings, my dear students. So, as you have Unit 2 and Unit 3 in your syllabus, so I'll be giving you lectures on Unit 3 and Unit 3 by this week, and we'll get all the classes online. So, don't worry, and we'll start now. So, Unit 2 is all about climate change, and we'll be learning the very first lesson. আমাদের প্রথম লেসনটা হচ্ছে lesson 1, the greed of the mighty rivers. মাইটি যে রিভার্স গুলো আছে তাদের লোভের কথা কেন বলছে? কারণ এই নদীগুলোর কারণে যে ভাঙন হয় এবং তারা যেই পরিমাণ জমি গ্রাস করে ফেলে, এই কথাটার জন্য রূপক অর্থে গ্রিড কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। আমরা দেখি পুরো লেসনটা পড়ি। So it's about a woman whose name is Meherjan. সেখানে কি বলছে দেখি। Meherjan lives in a slum on the Sirajganj Town Protection Embankment. সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা যে বাঁধটা আছে, সেই বাঁধের উপরে যে বস্তি স্লাম, সেখানে মেহেরজান বসবাস করে। ইম্ব্যাঙ্কমেন্ট এটার সিনোনিম আমরা বলতে পারি ড্যাম, আমরা সিনোনিম বলতে পারি ব্যারেজ। ওকে, তো মেহেরজান সেখানে বসবাস করে, সেখানে একটা বস্তিতে বসবাস করে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদীর থেকে যে মৃদুমন্দ বাতাস, হুইসপার বলতে ফিস ফিস বোঝানো হচ্ছে, কিন্তু বাতাসের সাথে ফিস ফিস শব্দটা যায় না, এখানে মৃদুমন্দ বাতাস এটা বোঝানো হয়েছে। তাহলে যমুনা নদী থেকে যে মৃদুমন্দ বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টেডি, সেটা আগুনটাকে অস্থির করে তোলে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, এবং যে ড্যান্সিং ফ্লেম যে শিখাটা আছে যেটা অস্থির, এখানে ড্যান্সিং বলতে নাচ বোঝাচ্ছে না, অস্থিরতা বোঝাচ্ছে, সেটা কি করে? সেটা মেহেরজানকে মনে করিয়ে দিচ্ছে তার জীবনের যে অস্থিরতা, তার জীবনের যে উত্থান পতন, সেটাকে মনে করিয়ে দিচ্ছে। নট লং অ্যাগো, খুব বেশি দিন আগের কথা না। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছুই ছিল। কি কি ছিল? আ ফ্যামিলি, একটা পরিবার, অ্যারাবল ল্যান্ড, তোমার চাষযোগ্য জমি বা আবাদি জমি বলতে পারি, অ্যান্ড ক্যাচেল, এবং গবাদি পশু। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড, এবং যমুনা নদীর যে ইরোশন বা ক্ষয়, সেটা কি করেছে? ধীরে ধীরে তার সমস্ত ল্যান্ড প্রপার্টিকে, তার যত স্থাবর সম্পত্তি আছে সেটাকে কনজিউম করেছে, সেটাকে গ্রাস করে ফেলেছে। কি বলতে পারি এটার সিনোনিম? এটা বলতে পারি এনগালফ, ENGULF। এটা বলতে পারি গাবল আপ, GOBBLE, গাবল আপ। ঠিক আছে, and consumed all her land property। তাহলে যমুনা নদীর ক্ষয় ধীরে ধীরে তার সমস্ত স্থাবর সম্পত্তিকে গ্রাস করে ফেলে, গিলে ফেলে। It finally claimed her only shelter during the last monsoon, এবং গত মৌসুমী ঋতুর সময়, মানে বর্ষা ঋতুর সময়, এটা তার সর্বশেষ যে আশ্রয়স্থল ছিল সেটাকেও কি করে? সেটাকেও ক্লেম অত দাবি করা, এখানে বুঝিয়েছে যে ছিনিয়ে নেয়, নিয়ে ফেলে তার থেকে। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush। মানে মেহেরের যে ঘর বাড়ি, তার যে গাছপালা, তার যে সবজির বাগান, এবং তার যে ব্যাম্বু বুশ, বাঁশের যে একটা ঝাড় তার ছিল, সেগুলো সব একদিনের ভেতর এই জমি কি করে, এই নদী কি করে নেয়? ডিভাউর, গিলে ফেলে। তাহলে ডিভাউরটাও তোমার কি এনগালফের একটা সিনোনিম বলতে পারি, গিলে ফেলা। She had a happy family once, তার একটা সুখের পরিবার ছিল। Over the years, বছর জুড়ে, she lost her husband, সে তার পরিবার, তার হাজব্যান্ড স্বামীকে হারায়, and her family, এবং তার পরিবারকে হারায়, to diseases, রোগের কাছে হারায়। কি ধরনের রোগ? That cruel hunger and poverty brought to the family, যেটা নিষ্ঠুর খিদে এবং দারিদ্রতা তার কাছে নিয়ে আসে। তুমি দেখো যে কোনো একটা রোগ কোনো একটা ধনী ঘরে হলো, তারা সেটা চিকিৎসা করিয়ে নিজেকে কি করে নিতে পারবে? ঠিক করে নিতে পারবে। কিন্তু একটা দরিদ্র পরিবার যদি এমন কোন একটা রোগ হয়, তখন তারা সেটা চিকিৎসা করতে পারে না, এবং তাদের যদি ক্ষুধার সমস্যাটা থাকে, তাহলে ক্ষুধা এবং দারিদ্রতার কারণে যখন কোন একটা রোগ হয়, ওই একই সাথে সবকিছু মিলিয়ে তাদের আসলে কোনোভাবেই সার্ভাইভ করার সুযোগ থাকে না, এটাই বোঝানো হয়েছে। Now she is the only one left to live on with the loss and the pain, এবং এই দুঃখ এবং বেদনা নিয়ে বেঁচে থাকার জন্য এখন তার পরিবারে সে শুধু একাই আছে।
দ্য গ্রিডি যমুনা, এই যে লোভী যমুনা নদী, হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, সেটা তার যে স্বপ্ন এবং তার যে সুখ সেটাকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। শ্যাটার্ড মানে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া। There are thousands others waiting to share the same fate. এই একই ভাগ্য বরণ করার জন্য, লাইক মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার জন্য আরো হাজার হাজার মানুষ ওয়েট করছে। মানে আরো হাজার হাজার মানুষের কি হবে, তোমার নদী ভাঙনের কারণে ঘরবাড়ি সব হারিয়ে যাবে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদী মাতৃক দেশ, রিভারাইন কান্ট্রি বলতে পারি। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো, যার কিছু কিছু তীর ওভারফ্লো হয়, পানিতে তলিয়ে যায়, পানি তীরের উপরে চলে আসে। আর ইরোজ অথবা নদী ক্ষয় হয়। ইরোশনের ভার্ব ফর্ম হচ্ছে ইরোজ। কোন সময় হয়? ডিউরিং মনসুন, মৌসুমী ঋতুর সময়। ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস। এই নদী তীরে যেসব মানুষ বসবাস করছে তাদের জন্য একটা নিষ্ঠুর বাস্তবতা হলো এই নদী ক্ষয়। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক মৌসুমী ঋতুর সময়, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, আরো অনেকগুলি গ্রাম হুমকির মুখে পড়ে বাই দ্য মাইটি রিভার্স, এই বড় বড় নদীগুলোর দ্বারা, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। পদ্মা, মেঘনা, যমুনা নদীর মতো যেসব বড় নদীগুলো আছে সেগুলোর কারণে আরো অনেকগুলো গ্রাম, শত শত গ্রাম হুমকির মুখে পড়ে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা হয় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে অন্তত 1 লাখ মানুষ গৃহহীন হয় নদী ক্ষয়ের কারণে। ইনফ্যাক্ট, বস্তুত রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এই জলবায়ু পরিবর্তনের কারণে যেসব বড় বড় বিপদ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, অন্যতম বড় বিপদ হলো এই নদী ক্ষয় ব্যাপারটা। ইফ ইউ কান্ট টেক প্রম্পট অ্যাকশনস, আমরা যদি তড়িৎ নাও একটা অ্যাকশনস বা স্টেপস নিতে না পারি টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের সাথে খাপ খাওয়ানোর অ্যাডাপ্টেড সিনোনিম বলতে পারি কোপ আপ। ঠিক আছে, তাহলে আমরা যদি এই খাপ খাওয়ানোর জন্য প্রম্পট একটা অ্যাকশনস নিতে না পারি, there will be thousands of more Meherjans in our towns and villages every year. প্রতি বছর আমাদের গ্রামে এবং আমাদের শহরে আরো এরকম হাজার হাজার মেহেরজানকে দেখতে পাওয়া যাবে। তাহলে লেসনটা অ্যাকচুয়ালি যমুনা নদীর লোভ, নদী ক্ষয় বা ক্লাইমেট চেঞ্জের কারণে নদী ক্ষয় এবং তার যে ভয়াবহতা সেই ব্যাপারটা নিয়ে, এবং পুরো ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে তুলে ধরেছে। মেহেরজানের যে জীবন, তার যে লসগুলো সেটা দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে। আমরা আশা করি লেসনটা বুঝতে পেরেছি। আমরা পরের পেজে যাচ্ছি। এখানে কিছু মাল্টিপল চয়েস দেখতে পাচ্ছি, এগুলো বেশ সহজ। আমি একটা এক্সাম্পল দেখাই, তোমরা বুঝতে পারবে। আমরা সময় নষ্ট না করে পরের অংশটাতে চলে যাব। যেমন এখানে কি বলছে দেখো, ইন প্যারাগ্রাফ 3, মাইটি রিভার্স মিন। মাইটি রিভার্স বলতে কি বোঝানো হয়েছে? রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস, সেই সব বড় নদী যেখানে প্রচুর পরিমাণে পানি এবং খুব বেশি প্রবাহ রয়েছে। কারেন্টস মানে স্রোত। হ্যাঁ, এটা হতে পারে মাইটি রিভার্স। এরপরটা কি বললো? রিভার্স হ্যাভিং মেনি রাউন্ড বোটস ইন দ্যাম, এমন নদী যেখানে অনেকগুলি বোট চলমান। কেন? ছোট নদী তো অনেকগুলি বোট চলতে পারে যদি নদীটা এমন কোন অঞ্চলে হয় যেখানে ব্যবসা বাণিজ্য বা মানুষের ঘন বসতি আছে। রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট, যেসব নদী দেখে মানুষ চিৎকার করে কান্না করে ওঠে, ওয়াও! এমন নদী কি বড় নদী? না, আমার গ্রামের বাড়ি যেখানে, সেখানে যে নদীটা আছে, ওই নদী যদি আমি অনেকদিন পরে গ্রামে যাই, আমার স্মৃতি যদি রোমন্থন করি, আমি ক্রাই আউট করতে পারি, হয়তো নদীটা ছোট। রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাংকস, যেসব নদীর তীর অনেক শক্তিশালী। নদীর তীর শক্তিশালী হওয়ার সাথে মাইটি রিভার্স হওয়ার কোনো সম্পর্ক নাই। তাহলে আনসারটা হচ্ছে রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস। তো প্রশ্নগুলো বা এটার অপশনগুলো এত বেশি সহজ, আমি ইজিলি ধরতে পারবো। তাহলে এটা নিয়ে আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাচ্ছি, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এখানে, সেটাতে। তোমরা যদি অপশনগুলো দেখো, এখানে যে ফিল ইন দ্য গ্যাপসটা আছে, এটা কমপ্লিট করতে বলেছে, যে ওয়ার্ড বা ফ্রেজেস গুলো দিয়েছে বক্সে, সেখান থেকে। ফ্রেজেস বলতে কি বোঝায়? শব্দগুচ্ছ যেখানে কোনো ফিনিট ভার্ব নাই। ফিনিট ভার্ব, সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব যুক্ত শব্দগুচ্ছকে ক্লজ বলে, আর এমনিতে শব্দগুচ্ছ যেখানে কোনো ফিনিট ভার্ব নাই সেটাকে ফ্রেজ বলে। ওকে, এখানে অপশনগুলো দেখি। ভিকটিমস, থ্রেটস, অ্যাফেক্টস, এক্সাম্পল, ক্লোজ টু,
ডিউ টু, স্লাম ডুয়েলার মানে বস্তিবাসী, শর্টেজ অফ ফুড খাবারের অভাব, হোমলেস গৃহহীন 1 লাখ। তাহলে বাকি শব্দগুলোর অর্থ আমরা জানি। ভিকটিমস মানে যে কোনো কিছু শিকার হয়, তাহলে এগুলো যেহেতু আমরা জানি তাই আমি এক্সপ্লেন করলাম না, আমরা চলে আসি। মেহেরজান ইজ এ টিপিক্যাল ড্যাশ উইমেন হু লিভস ইন এ স্লাম। তাহলে স্লামে বসবাস করে, তাহলে স্লামে কারা বসবাস করে, বস্তিতে কারা যায়, যাদের নিজের কোনো ঘর নাই। তাহলে এটা কি বলতে পারি, মেহেরজান ইজ আ টিপিক্যাল হোমলেস উইমেন, সে একজন হোমলেস উইমেন হু লিভস ইন এ স্লাম, যে একটা বস্তিতে বসবাস করে। শি লস্ট হার শেল্টার এন্ড প্রপার্টিজ, সে তার আশ্রয়স্থল এবং সম্পদ হারিয়েছে। দ্যাটস দ্য ইরোশন, নদী ক্ষয়ের কারণে। তাহলে ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর নদী ক্ষয়ের কারণে। She lost her family, সে তার পরিবারকে হারায়। Her husband had died of diseases, এবং তার হাজবেন্ড মারা যায় রোগের কারণে। Caused by poverty and, যেটা দারিদ্রতার কারণে হয়, এবং আর কিসের কারণে হয়, শর্টেজ অফ ফুড, খাবারের অভাবের কারণে হয়। Poverty and shortage of food. Now she is only a dash, now she is only a slum dweller, সে এখন জাস্ট একজন বস্তিবাসী। লাইক মেহেরজান, মেহেরজানের মতো there are many people, আরো অনেক মানুষ আছে who have become the dash of river erosion, যারা নদী ক্ষয়ের victims হয়েছে, who have become the victims of river erosion. River erosion is still posing threats. River erosion এখনো আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। থ্রেটস মানে হুমকি, পোজিং বলো না, এই যে আমি তোমাদের সামনে এখন পোজ দিলাম, তাহলে পোজ মানে একটা ভাবে দাঁড়ানো, তাহলে সেটা থ্রেট হিসেবে দাঁড়াচ্ছে আমাদের সামনে। posing threats to the lives and properties of thousands of people, হাজার হাজার মানুষের জীবনের উপর। People living dash the rivers, যেসব মানুষ নদীর নিকটে থাকে, তাহলে people living close to the rivers are the most likely victims of river erosion, যারা নদীর নিকটে থাকে তারাই river erosion এর most likely victims, সবচেয়ে বেশি শিকারে পরিণত হওয়ার সম্ভাবনা তাদের। Each year, প্রতি বছর about 1 লাখ people, প্রায় 1 লাখ মানুষ become homeless, তারা গৃহহীন হয়ে পড়ে due to river erosion, নদী ক্ষয়ের কারণে in বাংলাদেশ, বাংলাদেশে। Meherjan's life is just one example of how climate change affects the lives of thousands of people. হাজার হাজার মানুষের জীবনে ক্লাইমেট চেঞ্জটা কিভাবে প্রভাব ফেলে সেটার একটা এক্সাম্পল হচ্ছে মেহেরজানের জীবনটা। আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। এখন তোমাদেরকে কিছু জিনিস ডিসকাস করতে বলেছে গ্রুপ অ্যাক্টিভিটিজের মাধ্যমে। তো গ্রুপ অ্যাক্টিভিটিস কাজগুলো আমরা অফলাইনে করলে বেটার, আমরা কিছু ক্লাস করি, কেমন? আমরা লেসন 1 এর পার্ট বি তে আরেকটা টপিক আছে, সেটাও পলিউশন নিয়ে, মানে আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যেহেতু করছি, ক্লাইমেট চেঞ্জের এটা লেসন 2, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে প্রথমে গ্রিডি রিভার্স, যমুনা নদীর কথা বললো। অ্যাকচুয়ালি এখানে কি বলছে, রিভার ইরোশন, এবং রিভার ইরোশনটা হচ্ছে তোমার ক্লাইমেট চেঞ্জের কারণে, এই ব্যাপারটা বললো। সেকেন্ড, এই ক্লাইমেট চেঞ্জের জন্য যারা দায়ী, কারা দায়ী, এনভায়রনমেন্ট পলিউশনটা দায়ী, পলিউশনের জন্য আমরা মানুষ দায়ী, আর আমাদের জন্য পলিউশন হচ্ছে, পলিউশনের কারণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কারণে রিভার ইরোশন হচ্ছে, এগুলো একটা একটার সাথে কানেক্টেড। আমরা লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন এটা এখন পড়বো, তার আগে একটু রেস্ট। শুরু করি। সি কি বলছে এখানে, আমরা পিকচারগুলি দেখছি প্রথমে। এখানে সব পলিউশনের কারণগুলি দেখা যাচ্ছে, এই যে গার্বেজ এরিয়া, এই ট্রাফিক জ্যাম, এটা বোঝা যাচ্ছে না, তারপরে এটা বুঝলাম যে কোনো কিছু খুব, এই যে নদী, নদী দেখা যাচ্ছে, নদীর পানি আলকাতরার মতো কালো, তাহলে এটা একটা বিষয়। দেন এখানে তোমার ধোয়া উঠছে, যে তোমার কি বলতে পারে এটা, ইমিশন অফ বা বেলচিং অফ স্মোকস, ওকে, দ্যাটস দ্য থিং। তো আমরা প্যাসেজটা পড়ি, এখানে কি বলছে দেখো, একটু বড় করি কেমন, তোমাদের দেখতে সুবিধা হবে। আমি তো বড় করতে পারছি না, নট গুড উইথ টেকনোলজি, এটা আমার একটা সমস্যা। হ্যাঁ, টেকনোলজি আমি একটু কম বুঝি। ওকে, Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. বাংলাদেশ এখন সব ধরনের পলিউশনের মুঠোয়, গ্রিপ মানে আমরা গ্রিপ আঁকড়ে ধরি না, গ্রিপ, তাহলে পলিউশনের গ্রিপের ভেতর আছে বাংলাদেশ। কি ধরনের পলিউশন? এয়ার পলিউশন, সয়েল পলিউশন এবং ওয়াটার পলিউশন।
The dwellers of the urban areas, urban এরিয়ার যারা বসবাসকারী, শহরের অঞ্চলে যারা বসবাসকারী, আর the worst sufferer of such pollution, তারাই এমন পলিউশনের সবচেয়ে বেশি সাফার করছে। ব্যাড, worst, সবচেয়ে বেশি খারাপ অবস্থায় তারা আছে। The indiscriminate industrialization process, আমাদের যে ইনডিসক্রিমিনেট, বাছ বিচারহীন, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া পুরো অপরিকল্পিত এমন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, আমাদের যে শিল্পায়ন প্রক্রিয়া ইন বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস, গত কয়েক দশকে, তাহলে গত কয়েক দশকে আমাদের যে বাছ বিচারহীন ভাবে কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই যে তোমার শিল্পায়ন প্রক্রিয়াটা চলছে, সেটা কি করছে, has created significant environmental problems, সেটা বলার মতো significant, noteworthy, বলার মতো কি এনভায়রনমেন্টাল প্রবলেম ক্রিয়েট করেছে, পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। We'll now read about some of the most common types of environmental pollutions. আমরা এখন পড়ব খুব বেশি কমন, যে সব কমন পড়ছে এমন কিছু এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে, and ways of coping with them, এবং সেগুলোর সাথে কিভাবে খাপ খেতে পারবো। ওই যে অ্যাডাপ্ট কথাটা বলেছিলাম, কোপের সিনোনিম তাহলে কি অ্যাডাপ্ট, খাপ কিভাবে খেতে পারবো সেটা নিয়ে আমরা পড়ালেখা করব বা সেটা নিয়ে আমরা জানবো। তাহলে এখানে কি বলছে দেখো, এয়ার পলিউশন কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। এয়ার পলিউশনটা বেশ বিশাল বৈচিত্র্যময় উৎস থেকে হয়, মানে অনেক ধরনের কারণে এয়ার পলিউশন হয়। ইন বাংলাদেশে পয়জনাস এক্সস্ট মানে যেটা বের হয়, আমরা বলি না এক্সস্ট ফ্যান, গরম বাতাসটাকে বের করে দেয়। তাহলে এই যে আমরা একটু আগে ছবিতে দেখলাম, এই যে এটা হচ্ছে এক্সস্ট, ধোঁয়াটা বের হচ্ছে। আবার গাড়ি থেকে যেটা বের হচ্ছে, ইমিশন অফ গ্যাসেস ফ্রম দ্য কার্স, ওকে, বেলচিং গ্যাসেস ফ্রম দিস টাইপ অফ ব্রিক ক্লিন, ইটের ভাটা থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে, গাড়ি থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে, গাড়ি থেকে এটা যেহেতু গাড়ির পেছনে বের হচ্ছে, এটাকে আমরা ইমিট বলতে পারি, ইমিশন, নির্গমন। আর যেটা উদ্গীরণ উপর দিয়ে বের হচ্ছে, সেটাকে আমরা কি বলতে পারি, বেলচিং। তার যাই হোক, উদ্গীরণ হোক বা নির্গমন হোক, এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার গ্যাসের এক্সস্ট হচ্ছে, গ্যাস বের হচ্ছে। তাহলে এই যে পয়জনাস এক্সস্ট গুলো যেগুলো আছে, পয়জনাস মিনস টক্সিক, বিষাক্ত যে এক্সস্ট গুলো আছে ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, এটা আমাদের শিল্প কারখানাগুলো থেকে, ব্রিক ট্রেন্স, ইটের ভাটা থেকে, ওল্ড অর পুয়ারলি সার্ভিস ভেহিকলস, বেশি পুরনো বা যেগুলো ভালো সার্ভিস করা হয়নি, টাকা বাঁচানোর জন্য বেশি যতটুকু মোবিল দরকার ততটুকু মোবিল দেওয়া হয়নি, অথবা তেল ইঞ্জিনে যাওয়ার জন্য যে অংশটা সেটাকে একটু লুজ করে দেওয়া হয়েছে বা টাইট করে দেওয়া হয়েছে, যাতে তেল বেশি না পৌঁছায়, তেলের খরচ বাঁচানোর জন্য, তখন ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হয়। তাহলে পুয়ারলি সার্ভিস বা ওল্ড যে ভেহিকলস গুলো আছে, and dust from roads and construction sites, এবং বিভিন্ন কনস্ট্রাকশন সাইটস, যে বিল্ডিং বানানো হয় সেখান থেকে বা রোডস থেকে যে ডাস্ট, যে ধুলোবালি, আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, এগুলো হচ্ছে আমাদের যে এয়ার পলিউশনের সোর্সেস গুলো আছে, যে উৎসগুলো আছে, তার মধ্যে সবচেয়ে মেজর সোর্সেস, বড় উৎসগুলো। We can minimize this type of pollution by making less use of motor vehicles. আমরা এই ধরনের পলিউশনটা কমাতে পারি কিভাবে, মোটর ভেহিকেলের ব্যবহার কমে দিয়ে, and avoiding the use of vehicles older than 20 years, অথবা যেসব ভেহিকলস, যেসব যানবাহনের বয়স 20 বছরের বেশি, সেগুলো অ্যাভয়েড করে, সেগুলো এড়িয়ে চলে। We may also use proper lubricants, আমরা যেটা দরকার ওই লুব্রিকেন্টস, যেমন গ্রিজ হতে পারে, মোবিল হতে পারে, যেটা ইঞ্জিনটাকে কি করবে, তৈলাক্ত রাখবে যাতে ঘর্ষণ সৃষ্টি না হয়, ওই ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি, টু লেসেন দ্য লেভেল অফ ইমিশন বা নির্গমনের যে লেভেল, পরিমাণ, সেটা কমানোর জন্য। লেসেন হচ্ছে ভার্ব ফর্ম, কোনো কিছু কমানো, অ্যান্ড পলিউটেন্টস, এবং দূষকের পরিমাণ কমানোর জন্য। আমি পরের অংশে যাচ্ছি, বাট তার আগে একটু দেখে নিই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা। হচ্ছে। উই ক্যান এনকারেজ, আমরা উৎসাহ দিতে পারি, কিসে উৎসাহ দিতে পারি, পিপল, আমরা মানুষদেরকে উৎসাহিত করতে পারি, ক্যান এনকারেজ পিপল, আমরা মানুষদেরকে উৎসাহিত করতে পারি টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তারা যাতে সিএনজি ব্যবহার করে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করে, আর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস ব্যবহার করে ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের কারের জ্বালানি হিসেবে। The government may relocate hazardous industries, যেসব ইন্ডাস্ট্রিজ হ্যাজার্ডাস মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে, সেগুলোকে রিলোকেট করতে পারে, স্থানান্তর করতে পারে গভর্নমেন্ট। কি ধরনের, লাইক ব্রিক kilns, যেমন তোমার ইটের ভাটা,
টু এরিয়াস, এমন জায়গায় রিলোকেট করতে পারে away from human habitations, যেটা মানব বসতি থেকে বেশ দূরে। ওয়াটার পলিউশন, তাহলে আমরা এয়ার পলিউশন নিয়ে পড়লাম, এবার ওয়াটার পলিউশন। Water pollution can occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. তাহলে ওয়াটার পলিউশনটা হতে পারে মহাসাগরে, নদীতে, লেকে যেটাকে বাংলায় বলা হয় হ্রদ, পুকুরে, পন্ডস মানে পুকুর, দিঘি ইংরেজি হচ্ছে ট্যাঙ্ক আমরা জেনে রাখি, আর বাঁধ ইংরেজি বলেছি ড্যাম বা ব্যারেজ, আর আমরা এখানে যেটা পড়েছি বাঁধ সেটা হচ্ছে ইমব্যাঙ্কমেন্ট। অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স, এবং সেসব রিজার্ভার বলতে পানির কি বলতে পারি, কৃত্রিম পানির উৎস, পানির ঝর্ণা বা পানি যেখানে আমরা স্টোর করে রাখি। আমাদের মাটির নিচে কিন্তু পানির স্তর আছে, সেটাকে বলছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স এর পানিটা কি হচ্ছে, ওয়াটার পলিউটেড হচ্ছে, এগুলো ওয়াটার পলিউশন হতে পারে। As different water sources flow together, বিভিন্ন ওয়াটারের উৎসগুলো যখন একসাথে প্রবাহিত হয়, লাইক the pollution can spread easily and quickly, এই পলিউশনটা খুব সহজে এবং দ্রুত ছড়িয়ে যেতে পারে। এই যে নদীর পানি মানে খালের পানি নদীতে যাচ্ছে, নদীর পানি আবার সমুদ্রে যাচ্ছে, তাহলে যদি খালটা অনেক বেশি দূষিত হয় সেটা কিন্তু নদীকেও দূষণ করবে। আবার মাটি থেকে মাটি যদি দূষিত হয় সেটা বৃষ্টি হয়ে আবার কোথায় পড়বে, পুকুরে পড়বে বা খালে পড়বে। তাহলে আলটিমেটলি পানি যেহেতু একসাথে প্রবাহিত হয়, যে কোনো এক জায়গার পানি দূষিত হলে বাকি সব জায়গায় সেটা খুব দ্রুত এবং সহজে ছড়িয়ে পড়তে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, ওয়াটার পলিউশনের যে কারণগুলো আছে সেগুলোর ভিতর কি কি জিনিস অন্তর্ভুক্ত? ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটি থেকে যে প্রচুর পরিমাণ পলি যায় সেটা। ইরোশন, নদী ক্ষয় বলতে পারি, মাটির ক্ষয় হয়ে যেটা নদীতে পড়ে যায়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল এন্ড লিটারিং, আমরা যে ওয়েস্টটাকে তোমার লিটারিং করি, লিটারিং মানে হচ্ছে তোমার কি, আমরা সাধারণত যে ধরো কিছু খেলাম, ধরো কোক খেলাম, কোকের ক্যান আছে সেটা ফেলে দিচ্ছি, তাহলে এটাই হচ্ছে লিটারিং, কোনো কিছু থ্রো করা। বার্গার খেলাম, ওটা যে র্যাপিংটা আছে র্যাপারটা আমরা ফেলে দিচ্ছি, এটা হচ্ছে লিটারিং। এবং ডিসপোজাল, যে আবর্জনা ফেলার কথা, এই ওয়েস্ট ডিসপোজালটা হচ্ছে ইমপ্রপার, আমরা সঠিক উপায়ে করছি না, এটা একটা সমস্যা। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইস, পানির যে সাপ্লাই সেখানে সয়েল পলিউশনের কারণে লিকেজ হওয়া, মানে মাটির দূষণের কারণে এটা লিকেজ হয়ে পানিতে যাওয়া, এটা একটা কারণ। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস, এবং অর্গানিক যেটা ন্যাচারাল, যেমন ধরো কোনো একটা গবাদি পশু মরে গেল, অনেক সময় দেখা যায় খরচ বাঁচাতে কেউ সেটা নদীতে ফেলে দিল, এটা কিন্তু পচে যাবে, এবং এটা যখন পচবে সেটা মাটিকে পানিকে কি করবে, অনেক বেশি দূষিত করবে, এটা একটা কারণ। ইনফ্যাক্ট বস্তুত পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, মাটিকে দূষিত করা মানে হচ্ছে পানিকে দূষিত করা। throwing away toxic substance on the ground near a water source, একটা পানির উৎসের কাছাকাছি মাটিতেও যদি কোনো টক্সিক সাবস্টেন্স, কোনো একটা বিষাক্ত এলিমেন্টকে যদি থ্রো করা হয়, মিনস এটার মানে হলো ইট ইভেন্চুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, এটা সে পানির বডিতে চলে যাবে, মানে পানিতে চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানিটা দূষিত হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অন লেকস, এবং শিল্প কারখানার যে আবর্জনা সেটা কি করা যাবে না, নদীতে বা কোনো একটা লেকে ডিসপোজ করা যাবে না, সেখানে থ্রো করা যাবে না। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্ট টু, এবং গৃহস্থলী যে আবর্জনাগুলি আছে সেগুলো ডিসপোজ করার ক্ষেত্রে, সেগুলো ফেলার ক্ষেত্রে, এখানে ফেলা বলতে জাস্ট ফেলে দেওয়া বোঝাচ্ছে না, আমরা আবর্জনা যেখানে ফেলি ওই ফেলাটা বোঝাচ্ছে, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি হতে হবে, আমাদেরকে কেয়ারফুল হতে হবে, আরো বেশি সতর্ক হতে হবে। ইউজ অফ পেস্টিসাইডস মিনস, কীটনাশক ব্যবহার করার মানে হলো, পেস্টিসাইডস মানে কীটনাশক, এটার সিনোনিম বলতে পারি ইনসেক্টিসাইডস। when it rains, যখন বৃষ্টি হয়, chemicals used in the lawn or garden, তাহলে লনে মানে আমরা যে আমাদের বাড়ির পেছনে লন বলতে পারি, বা বাগানে আমরা যে কেমিক্যালস গুলো ব্যবহার করি, এই যে পেস্টিসাইডস গুলো ব্যবহার করি, ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, সেটা ওই ওয়াটার বডির সাথে ওয়াশড হয়ে বা ধুয়ে চলে যায়। Therefore, তথাপি we must be aware of the dangers of using pesticides, এই পেস্টিসাইডস ব্যবহার করার যে ভয়াবহতা সেটার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। as they may pollute our rivers, যেহেতু তারা আমাদের নদীকে দূষিত করতে পারে, ক্যানেলস খালকে দূষিত করতে পারে, and lakes এবং হ্রদকে দূষিত করতে পারে। তাহলে আমরা
কি পলিউশন নিয়ে পড়লাম এখন? ওয়াটার পলিউশন। তার আগে আমরা পড়েছি এয়ার পলিউশন, এবং তারা বলেছে সয়েল পলিউশন সম্পর্ক। এটা আমরা একটু পড়ে ফেলি। Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste. এবং সয়েল পলিউশনের যে সিগনিফিকেন্ট কজেস গুলো আছে, নোট অর্দি যে কজেস গুলি আছে, তার মধ্যে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেগুলো আছে সেগুলোর ইনরমাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বিশাল পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শিল্প কারখানার বর্জ্য, হুইচ ইজ বিং প্রডিউসড এভরি ডে, যেটা প্রতিদিন প্রডিউসড হচ্ছে, বাট নট ডিসপোজড প্রপারলি, কিন্তু সেটা সঠিকভাবে ডিসপোজ করা হচ্ছে না, সঠিকভাবে সেটাকে ফেলা হচ্ছে না, ব্যবস্থাপনা করে ফেলা হচ্ছে না। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, এবং গৃহস্থলী আবর্জনার মিসম্যানেজমেন্ট মানে কি বলতে পারি, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, তাহলে অব্যবস্থাপনা। পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, বিশেষ করে যে পলিথিন শপিং ব্যাগস গুলো আছে, হ্যাজ কজড সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল, সেটা মাটির খুব মারাত্মক ক্ষতি করেছে। অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, এবং ড্রেনেজ সিস্টেম পানি চলে যাওয়ার অবস্থাটাকে মারাত্মক ক্ষতি করেছে। ড্রেনেজ সিস্টেমের ক্ষতিটা আমরা বুঝি যে পানি প্রবাহ হতে পারছে না। মাটির ক্ষেত্রে কি, প্লাস্টিকটা যখন মাটির মাঝখানে থাকে তাহলে উপর থেকে নিচের মাটি বা নিচে থেকে উপরের মাটিতে কোনো ধরনের কোনো কিছু যাওয়া আসা করতে পারে না, না পানি আসতে পারে, না ওখানকার উর্বরতা সেটা যাওয়া আসা করতে পারে। এই প্লাস্টিক কিন্তু 400 বছরেও পচে না। তাহলে একটা প্লাস্টিক এক জায়গায় থাকা মানে ওই মাটির উর্বরতা 400 বছরের জন্য নষ্ট হয়ে যাওয়া, তাহলে এটা আসলেই ক্ষতিকর। Another cause for soil pollution is the use of agricultural pesticides, এবং সয়েল পলিউশনের আরেকটা কারণ হচ্ছে কৃষিজ কীটনাশক ব্যবহার করা, ফার্টিলাইজার্স সার ব্যবহার করা, এটসেট্রা, এবং এই জাতীয় যা যা ব্যবহার করা হয় সেটা। সামটাইমস ফুয়েল লিকেজেস ফ্রম অটোমোবাইলস, বা যানবাহন থেকে যে তেল যে লিকেজ হয় চুঁয়ে চুঁয়ে পড়ে, মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ারবাই সয়েল, সেটা বৃষ্টি ধারা ধুয়ে মানে রাস্তা থেকে বৃষ্টি ধারা ধুয়ে রাস্তার পাশে মাটিতে গিয়ে সেখানে ওই মাটি কি করতে পারে, সেটাকে শুষে ফেলতে পারে। পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ, মানে চারার গ্রোথ বা বৃদ্ধির জন্য কীটনাশক এবং ফার্টিলাইজার্স বা সার গুরুত্বপূর্ণ, তারা ইউজফুল, উপকারী। বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন, কিন্তু সেগুলো যখন বেশি ব্যবহৃত হয়, যতটুকু দরকার তার থেকে বেশি ব্যবহার করা হয়, সেটা কি করে আমাদেরকে সয়েল পলিউশনের দিকে নিয়ে যায়। লিডের পাস্ট ফর্ম ল্যাড। ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট, আমাদের প্রাকৃতিক যে সারগুলো আছে, এবং কম্পোস্ট বলতে এই যে আমরা গরুর গোবর বা এগুলোকে কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। এই যে ফার্টিলাইজার্স যেগুলো কেমিক্যাল ফার্টিলাইজার্স, ওই কেমিক্যালের বিকল্প হিসেবে আমরা কি কম্পোস্ট বা ন্যাচারাল ফার্টিলাইজার্স ব্যবহার করতে পারি। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন, কোনো কিছুকে রিসাইকেল করা, পুনরায় ব্যবহার করার মতো করে সেটাকে তৈরি করে নেওয়া, এটা একটা জিনিস হতে পারে, একটা ওয়ে হতে পারে, পথ হতে পারে, যেটা কি করবে সয়েল পলিউশনটাকে রিডিউস বা কমিয়ে ফেলবে বা একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। রিসাইক্লিং পেপারস, প্লাস্টিক্স অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, তাহলে পেপার রিসাইক্লিং করে, প্লাস্টিক রিসাইক্লিং করে বা অন্যান্য ম্যাটেরিয়ালসকে যদি আমরা রিসাইক্লিং করি, রিডিউসেস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিল, সেটা ল্যান্ডফিল মানে আবর্জনা আমরা যেখানে ফেলি, আবর্জনা একটা স্তূপ যেখানে হয়ে যায়, সেখানে আবর্জনার ভলিউমটাকে বা পরিমাণটাকে কি করবে, অনেক বেশি কমিয়ে দিবে, কারণ রিসাইক্লিং করলে আমরা সেটা ফেলে দিচ্ছি না, যেহেতু ফেলে দিচ্ছি না তাহলে আবর্জনার পরিমাণ কমে যাচ্ছে। ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন, এবং ডিফরেস্টেশন দ্যাট মিনস কাঠ কেটে ফেলা, গাছ কেটে ফেলা কি করতে পারে, নদী ক্ষয় ঘটাতে পারে, পলিউশন দূষণ ঘটাতে পারে, অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, এবং মাটির উপরিভাগের যে উর্বরতা সেটাকে কমিয়ে ফেলতে পারে, সেটা একদম হারিয়ে যেতে পারে যদি আমরা কি করি, গাছ নির্বিচারে কেটে ফেলি। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন, তাহলে আমরা যদি গাছ রোপণ করি এবং রিফরেস্টেশন দ্যাট মিনস বনায়ন, ডিফরেস্টেশন বলতে আমি তাহলে বন উজাড়করণ বলতে পারি, বা বনায়নের কাজ করি, সেটা কি করবে, সয়েল ইরোশনটাকে প্রিভেন্ট করবে, সেটাকে প্রিভেন্ট মানে প্রতিরোধ করবে, সয়েল পলিউশনটা হতে দিবে না, সয়েল ইরোশনটা হতে দিবে না, এবং সয়েল পলিউশনটা হতে দিবে না। তাহলে আমরা 3 ধরনের পলিউশন নিয়ে পড়লাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে এরপর যে কাজটা দিল, এটা আমি তোমাদেরকে হোম টাস্ক হিসেবে দিচ্ছি, সয়েল পলিউশনের কারণগুলো এবং তোমার কি সাজেশনস আছে
এয়ার পলিউশনের কারণগুলো এবং তোমার কি সাজেশন আছে আমি লিখে দিই। ডোন্ট ড্রাইভ মোটর কারস হুইচ আর ওল্ডার দেন 20 ইয়ার্স। আমরা জানি তাহলে টেক্সটে আনসারগুলি আছে, এগুলো বেশ সহজ, তোমরা এই কাজগুলি করবে। আমি এরপরে তোমাদেরকে লেসন 3টা ঠিক পরের ক্লাসে পড়াচ্ছি। এখনের জন্য আপাতত এতটুকু। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।